সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সুস্থ নিরাপদে আছো, বাড়িতে অবস্থান করছো। আমরা 2021 সালে এসে পড়লাম। 2020 সাল আমাদের জীবনে ভীষণ একটা সংকটময় অবস্থা তৈরি করলো। তারপরও আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই যে আমরা সুস্থ আছি, আমরা ভালো আছি। তোমাদের সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন। খুব কষ্টকর একটা বছর আমরা অতিক্রম করলাম, সুখ দুঃখ হাসি কান্না মিলে একটা বছর পার হলো। আমরা নতুন বছরে নতুন ভাবনা চিন্তা নিয়ে, নতুন আদর্শ নিয়ে, নতুন অনুপ্রেরণা নিয়ে আমরা এগিয়ে যাব। এটাই হবে আমাদের দৃঢ় প্রত্যয়, এটাই হবে আমাদের প্রতিজ্ঞা। আমরা সবাই একসাথে এগিয়ে চলব। আমরা সকলে হাতে হাত মিলিয়ে এই সংকট মোকাবেলা করব এবং আশা করি আমরা খুব সুন্দর একটা সময় সামনে পাব, সুন্দর একটা পৃথিবী আমরা পাব, এটাই আমাদের প্রত্যাশা। যাই হোক, নানাভাবে নানা অবস্থার মধ্য দিয়ে আমরা এই পড়াশোনা, পরীক্ষা সব কিছু অতিক্রম করলাম। 2021 সালে আজ প্রথম ক্লাস। তোমাদের সকলকে আহ্বান জানাই, আমন্ত্রণ জানাই আমার ক্লাসে। আশা করছি সকলে তোমরা প্রস্তুতি নিয়েই বসবে, সামনে বই খাতা কলম তোমরা নিয়েই বসে আছো, এটাই আমার প্রত্যাশা এবং আমি বিশ্বাস করি তোমরা নিশ্চয়ই আছো আমার সাথে। আজ আমি নবম শ্রেণীর বাংলা প্রথম পত্র ক্লাসটা নেব। নতুন বছরে নতুনভাবে আমরা কিছু করতে চাই, যদিও সরাসরি তোমাদের হয়তো আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু তোমরা আছো আমাদের মনে প্রাণে মনে। তোমাদের ছাড়া আমাদের ক্লাসরুম ভালো লাগে না, তোমাদের ছাড়া আমাদের স্কুল ভালো লাগে না। তোমরাও সেটা জানো, আমরাও জানি। তোমাদেরও ভালো লাগছে না বাড়িতে বসে এই পড়াশোনা, কিন্তু কি করব বলো? তোমাদের সুস্থতার কথা বিবেচনা করে, তোমাদের ভালো থাকার কথা বিবেচনা করে সরকারের এই সিদ্ধান্ত। এবং আমরা যখন সরকার আবার ঘোষণা করবে স্কুল কলেজ খুলে দেবে, তোমাদের আমরা কাছে পাবো অনেক দিন পরে, সেটাই আমাদের একটা আকাঙ্ক্ষিত দিন হবে, আকাঙ্ক্ষিত সময় হবে, ভালো লাগার সময় হবে। তোমাদের সাথে আমাদের আবার বন্ধন তৈরি হবে। তোমরাও জানো শিক্ষার্থী ছাড়া একটা স্কুল কোনোদিন সম্পূর্ণ হতে পারে না, আমরাও সেটা জানি। তোমরা ছাড়া আমরা অপূর্ণ, আবার আমরা ছাড়া তোমরাও অপূর্ণ। কিন্তু কিছুই তো করার নেই। যাই হোক, আমরা ঘরে বসে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকবো, আমরা নিজেদের মতো করে সময় কাটাবো, পড়াশোনার সাথেই থাকবো। আমি স্বাগতা কুণ্ডু, 2021 সালের প্রথম ক্লাসে সকলকে স্বাগতম জানাই। আজ আমি তোমাদের পাঠে সহযোগিতা করব বাংলা প্রথম পত্র গদ্য থেকে শুভা গল্পটি। আমরা জানি এই গল্পটি লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমি তার একটা বিখ্যাত উক্তি দিয়ে আজ এই ক্লাসটা শুরু করতে যাচ্ছি। অন্তর মম বিকশিত কর অন্তরতর, নির্মল কর, উজ্জ্বল কর, সুন্দর কর। আমাদের মন, আমাদের প্রাণ যেন সে নির্মল সুন্দর হয়ে ওঠে, এটাই প্রত্যাশা। তো আজ আমি লিখি, আমি কি গল্পটি থেকে তোমাদের পাঠদান করতে যাচ্ছি সেটাই।
বাংলা প্রথম পত্র শুভা গল্প। শুভা গল্পটি লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন 25শে বৈশাখ 1268 সাল বঙ্গাব্দ আর 7ই মে 1861 খ্রিস্টাব্দ। তিনি জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহের নাম প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। তো একটু লিখি আমি। জন্ম 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দ আর 7ই মে 1861 খ্রিস্টাব্দে। জোড়াসাঁকো ঠাকুর পরিবার একটা বিখ্যাত পরিবার এবং তার পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ অর্থাৎ বাবার বাবা ছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। তো তোমরা বুঝতেই পারছো কত প্রসিদ্ধ এবং বিখ্যাত পরিবারে ওনার জন্ম। তিনি আমাদের বিশ্বকবি, কারণ তিনি প্রথম বাঙালি কবি যিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন এবং গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তার লেখা গীতাঞ্জলি কাব্যগ্রন্থ আমাদের নোবেল পুরস্কার এনে আমাদের বাঙালির একটা গর্বের, জয়ের বা পরিচিতির স্থান তিনি তৈরি করেছেন। বিশ্বের দরবারে বাঙালিকে পরিচিতি করেছেন তিনি। বিদ্যালয়ের আনুষ্ঠানিক শিক্ষা তিনি হয়তো লাভ করেননি, কিন্তু সাহিত্যের বিচিত্র ক্ষেত্রে তাহার পদচারণা এক বিস্ময়ের ব্যাপার। বিচিত্র ক্ষেত্র বলতে কি, এখানে গান, নাটক, কবিতা, সাহিত্য, ছোট গল্প, উপন্যাস কি তার রচনায় নাই, সব দিকেই তিনি ভীষণভাবে পারদর্শী ছিলেন। তিনি ছিলেন প্রকৃত অর্থে অসামান্য প্রতিভাধর ব্যক্তি। বাল্যকালেই তার কবি প্রতিভার উন্মেষ ঘটে। মাত্র 15 বছর বয়সে তার বনফুল কাব্য প্রকাশিত হয়। 1913 সালে রবীন্দ্রনাথ গীতাঞ্জলি কাব্যের জন্য এশীয়দের মধ্যে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন। বস্তুত তার একক সাধনায় বাংলা ভাষা ও সাহিত্য সকল শাখায় দ্রুত উন্নতি লাভ করে এবং বিশ্ব দরবারে গৌরবের আসনে প্রতিষ্ঠিত হন। তিনি একাধারে সাহিত্যিক, দার্শনিক, শিক্ষাবিদ, সুরকার, নাট্য প্রযোজক, অভিনেতা। কাব্য, ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, গান ইত্যাদি সাহিত্যের সকল শাখায় তার অবদান সমৃদ্ধ। তার অজস্র রচনার মধ্যে মানসী, সোনার তরী, চিত্রা, কল্পনা, কণিকা, বলাকা, প্রশ্ন, চোখের বালি, গোরা, ঘরে বাইরে, যোগাযোগ, শেষের কবিতা, বিসর্জন, ডাকঘর, রক্ত করবী, গল্পগুচ্ছ, বিচিত্র প্রবন্ধ ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। 22শে শ্রাবণ 1348 সাল 7ই আগস্ট 1941 খ্রিস্টাব্দে কলকাতায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তো সংক্ষেপে আমরা তার সম্পর্কে জানলাম, কারণ রবীন্দ্রনাথ বিশাল এক মহাসমুদ্র। তার সম্পর্কে
এত অল্পভাবে জানা আসলে আমাদের জন্য খুব কঠিন। তাকে জানতে গেলে তাকে নিয়ে ভাবতে হবে, তার সৃষ্টিকর্ম নিয়ে ভাবতে হবে, পড়াশোনা করতে হবে। তোমরা আস্তে আস্তে বড় হবে, তার সম্পর্কে জানবে, আমরাও তোমাদের জানানোর চেষ্টা করব। তো আজ আমাদের পাঠের বিষয় শুভা। শুভা একটা বাক প্রতিবন্ধী মেয়ে। বাবা মা আদর করে নাম রেখেছিল সুভাষিনী। সুভাষিনী শব্দের অর্থ যার ভাষা অত্যন্ত মধুর। কিন্তু তখন তো মা বাবা জানতো না যে শুভা আসলে কথাই বলতে পারবে না, শুভা আসলে কথা বলতে পারে না। ছোটবেলায় তো বোঝা যায় না। আস্তে আস্তে যখন বড় হলো তখন দেখলো যে শুভার মুখে কোনো কথা নেই, শুভা কথা বলতে পারে না, শুভা বাক প্রতিবন্ধী। তো আমরা জানি আমাদের সমাজে বাক প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী মানুষদের কত কষ্ট, কতভাবে তারা অবহেলিত হয় এই সমাজের কাছে, সেটাই এই গল্পের মূল প্রতিপাদ্য বিষয়। এটা থেকে তোমরা যে বিষয়টা শিখবে, আমি ওই যে প্রথমেই বলেছি, অন্তরমন বিকশিত করো অন্তরতর হে, নির্মল করো উজ্জ্বল করো সুন্দর করো। এটাও কবিগুরু। আমরা এই সব একটু যারা অন্যরকম, দৃষ্টি প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, এই সকল মানুষদের প্রতি আমরা সহানুভূতিশীল হব। আমরা তাদের ঘৃণা করব না, অবজ্ঞা করব না, অবহেলিত করব না, আমরা তাদের পাশে দাঁড়াবো। এটাই হবে আমাদের প্রত্যয়, এটাই হবে আমাদের প্রতিজ্ঞা নতুন বছরে নতুন সাথে। আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই শুভা গল্পের মাধ্যমে তোমাদের এই শিক্ষাই দিতে চেয়েছেন যে তোমরা দেখো, তোমরা জানো, তোমরা বোঝো, একজন বাক প্রতিবন্ধী মেয়ে কিভাবে সমাজের চোখে বাবা মায়ের কাছেও সে অবহেলার পাত্র হয়, সেটাই তোমাদের দেখিয়েছে। তোমরা যাতে সেটা না করো, তার জন্য তোমাদের এই পাঠ্যসূচিতে এই শুভগল্পটা দেওয়া। তোমরা মানবিক হবে, তোমরা মানুষের প্রতি সহানুভূতিশীল হবে, অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়াবে। আমি একটু পড়ি। মেয়েটির নাম যখন সুভাষিনী রাখা হয়েছিল তখন কে জানিত সে বোবা হইবে। তাহার দুটি বড় বোনকে সুকেশিনী ও সুহাসিনী নাম দেওয়া হয়েছিল। তাই মিলের অনুমোদে তার বাপ ছোট মেয়েটির নাম সুভাষিনী রাখে। এখন সকলে তাকে সংক্ষেপে শুভা বলে ডাকে। সুকেশিনী শব্দের অর্থ যার সুন্দর চুল। কেশ অর্থ চুল, আর কেশিনী বলতে স্ত্রীলিঙ্গ অর্থে। সুকেশিনী অর্থ যার সুন্দর চুল আছে মাথায়, আর সুহাসিনী যার হাসিটা অত্যন্ত সুন্দর। সবার হাসি তো সুন্দর হয় না, যার হাসিটা অত্যন্ত সুন্দর তাকে বলে সুহাসিনী। আর সেই নামের সাথে মিল রেখে বাবা মা ওই ছোট মেয়েটার নাম রেখেছিল সুভাষিনী, যাতে যে সুন্দর কথা বলে, যার ভাষাটা সুন্দর, সে হলো সুভাষিনী। মা বাবা তো তখন জানতেন না যে এই মেয়ে একদিন কথাই বলতে পারবে না। যাই হোক, দোস্তের মতো অনুসন্ধান অর্থ ব্যয় বড়টি মেয়ে বিবাহ হইয়া গেছে। এখন ছোটটি পিতামাতার হৃদয় নীরব হৃদয় ভারের মতো বিরাজ করতেছে। তার মানে একজন বাক প্রতিবন্ধী সন্তান মা বাবার কাছে কত বোঝা, কেউ তাকে গ্রহণ করবে না। দুটো মেয়ে তো খুব ভালো বিয়ে দিয়েছে, মা বাবার এখন চিন্তা এর কি হবে, একে কে দেখবে।
আর মা তাকে মনে করে গর্ভের কলঙ্ক। তার জন্মের জন্য মা নিজেকে দায়ী করে যে আজ আমার কারণে হয়তো সে এই বাক প্রতিবন্ধী বা এই অবস্থার জন্য আমি দায়ী, এটাই মা মনে করে। বিশেষত তার মা তাকে নিজের ত্রুটি স্বরূপ দেখিয়ে দেন, কেননা মাতা পুত্র অবজ্ঞা কন্যাকে নিজের অংশরূপে দেখে। আমরা একটু পড়ি তোমাদের সুবিধার জন্য, তোমরাও নিশ্চয়ই বই নিয়ে বসে আছো। প্রিয় শিক্ষার্থী, আমার সাথেই থাকো। গ্রামের নাম চণ্ডীপুর। নদীটি বাংলাদেশের একটি ছোট নদী, গৃহস্থ ঘরের মেয়েটির মতো বহুদূর পর্যন্ত তার প্রসার নহে। নিরলসা তরুণী নদীটি আপন কুল রক্ষা করিয়া কাজ করিয়া যায়। দুই ধারে গ্রামের সকলেরই সঙ্গে তাহার যেন একটা না একটা সম্পর্ক আছে। দুই ধারে লোকালয় এবং তরুণ ছায়া ঘন উচ্চ তট, নিম্নতল দিয়া গ্রামলক্ষ্মী স্রোতস্বিনী আত্র বিস্তৃত দ্রুত পদক্ষেপে প্রফুল্ল হৃদয়ে আপনার অসংখ্য কল্যাণ কার্য করিয়া চলিয়াছে। এখানে সুভাদের গ্রামের বর্ণনা করেছেন কবি। এখানে লিখেছেন সুভাদের এই চণ্ডীপুর গ্রামের সেই যে নদী, তার দুই পাশের বিস্তৃত পাড় এবং তার প্রকৃতির বর্ণনা। বাণীকণ্ঠের ঘর নদীর একেবারে উপরে, তাহার বাঘারির বেড়া, আটচালা গোহাল ঘর, ঢেকিশালা, খড়ের স্তূপ, তেঁতুলতলা, আম কাঁঠাল এবং কলাবাগান নৌকাবাহী মাত্রেরই দৃষ্টি আকর্ষণ করে। যেহেতু নদীর পাড়ে বাড়ি, তাই নদী থেকে যারাই যায় নৌকায় করে তারা এই বাড়িটা দেখতে পায়, কারণ আগের দিনের যানবাহন বলতে নৌকাটাই ছিল। সেই জন্য সবাই নদীর পাড়ের দৃশ্যটা দেখতে দেখতে যেত, সেখানে বাণীকণ্ঠের বাড়িটা সবার চোখে পড়ল। এই গৃহস্থ সচ্ছলতার মধ্যে বোবা মেয়েটি কাহার নজরে পড়ে কিনা জানি না, কিন্তু কাজকর্মে যখনই অবসর পায় তখনই সে এই নদী তীরে আসিয়া বসে। সুভার তো অনেক কাজ। সুভা সংসারের সমস্ত কাজ সে করে থাকে নীরবে, কারণ তার তো মুখে ভাষা নেই। আর সব থেকে তার দুটো বন্ধু ছিল, গোয়াল ঘরে দুটো গরু। এদের নাম ছিল, একজনের নাম ছিল সুভা গোয়ালে ঢুকিয়া দুই বাহু দ্বারা সর্বশীল গ্রীবা বেষ্টন করিয়া তার কানে কানে আপনার গণ্ডদেশ ঘর্ষণ করিত, আর পাঙ্গুলি সৃষ্ট দৃষ্টিতে তার প্রতি নিরীক্ষণ করিয়া গা চাটিত। তাহলে একজনের নাম ছিল সর্বশী, আর একজনের নাম পাঙ্গুলি, তার দুই বন্ধু। কারণ গরুর ভাষাও তো আমরা বুঝি না। আর সুভা ছিল তার বন্ধু, কারণ ওরা তো ওকে গালমন্দ করতো না। আর ভালোবাসা মানুষ প্রাণী সকলেই বোঝে। সুভা যাদের ভালোবাসত সেটা ওরাও বুঝতে পারত। এবং যখনই সুভার মন খারাপ হতো তখন সে হয় নদীর পাশে গিয়ে বসতো, নদীর তীরে বসতো, আর না হলে ওই গরু দুটির কাছে গিয়ে তাদের আদর করত, তাদের পাশে গিয়ে বসত। ইহা ছাড়া ছাগল ও বিড়াল শাবকও ছিল, কিন্তু তাহাদের সহিত সুভার এরূপ সমপক্ষ বা মৈত্রী ছিল না। তথাপি তাহারা যথেষ্ট আনুগত্য প্রকাশ করত। বিড়াল শিশুটির দিনে এবং রাত্রে যখন তখন সুভার গরম কোলটি নিঃসংকোচে অধিকার করিয়া সুখ নিদ্রার আয়োজন করিত, এবং সুভা তার গ্রীবা পৃষ্ঠে কোমল আঙ্গুলি বুলিয়া দিয়ে সে তার নিদ্রাবর্ষণে বিশেষ সহায়তা হয়। ইঙ্গিতে এরূপ অভিপ্রায় প্রকাশ করত। এই গল্পটি অত্যন্ত বড়। আমরা দুটি পাঠের মাধ্যমে এটা শেষ করতে চাই, 2 দিন। আজ আমি আর পড়ব না, এ পর্যন্ত। এর থেকে আমরা বিস্তারিত আলোচনা করি। একটু কঠিন শব্দের অর্থগুলো একটু জেনে নিই। প্রিয় শিক্ষার্থী, তোমরা খাতা নিয়ে বসো এবং লিখতে থাকো। আমি একটু কঠিন শব্দের অর্থগুলো
এখানে তোমাদের লিখে দিই। গর্ভের কলম, গর্ভের কলঙ্ক বলতে বোঝায় সন্তান তো মায়ের গর্ভেই থাকে, তা মা মনে করে গর্ভের কলঙ্ক অর্থ যে মায়ের সন্তান হিসেবে তার কলঙ্ক। এই কলঙ্ক কিন্তু মা নিজে মনে করেন, সন্তানের এখানে কিন্তু কোনো দোষ নেই। ঠিক আছে, এটা বুঝতে হবে তোমাদের। সন্তান তার তো কোনো দোষ নেই, কিন্তু মা নিজে নিজে মনে করেন সেটাই সন্তান হিসেবে কলঙ্ক। তিনি হলে এটাই মনে করেন সন্তান হিসেবে কলঙ্ক। আচ্ছা, আর একটা শব্দ আমরা সুদীর্ঘ পল্লব বিশিষ্ট। সুদীর্ঘ মানে একটু দীর্ঘ বা একটু বড়। পল্লব মানে চোখের পল্লব বা পাপড়ি, এটা একটু বড়, মানে চোখ দুটো বড় বড়। এটা কার কথা বলছে? সুভার কথা বলছে। সুভা দেখতে কিন্তু খুবই সুন্দর, কিন্তু তার মুখে ভাষা নেই। সুদীর্ঘ পল্লব বিশিষ্ট, ওষ্ঠাধর, ওষ্ঠ যোগ অধর, ওষ্ঠ এবং অধর। ঠিক আছে, এখানে ওষ্ঠ যোগ অধর সমান ওষ্ঠাধর, ওষ্ঠ যোগ অধর সমান হচ্ছে ওষ্ঠাধর। ঠিক আছে, ওষ্ঠাধর। কিশলয়, কিশলয় হলো গাছের নতুন পাতা। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখেছো একটা বীজ থেকে যখন একটা গাছ বের হয়, রবীন্দ্রনাথের বৃক্ষ কবিতাতে আছে অন্তর্ভূমি গর্ভমতে সূর্যের, শুনেছিলে সূর্যের আহ্বান। সূর্যের আলোচনা কিন্তু পৃথিবীতে কোনো প্রাণের অস্তিত্ব প্রকাশ ঘটে না। একটা বীজ যখন মাটির নিচে বপন করা হয়, তখন সেই সূর্যের আলো এবং সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সেই বীজ থেকে একটা গাছ উৎপন্ন হয়। গাছটা হওয়ার পরে যখন তার নতুন পাতাটা বের হয়, কত সজীব, কত নির্মল সেই পাতাটা, সেটার নাম হলো কিশলয়। তোমরা এভাবে প্রকৃতির প্রত্যেকটা বিষয় অনুসন্ধান করবে, অনুধাবন করবে, অনুকরণ করবে। কত আনন্দ আছে সেখানে, কত ভালো লাগা আছে। প্রতিদিন সকালে সূর্য উদয়, সূর্যাস্ত, এগুলো আমাদের তোমরা দেখবে, মনোজাগতিক উন্নতি হবে তোমাদের। যাই হোক, আমরা কিশলয়টা জানলাম। কিশলয় তর্জমা, তর্জমা অর্থ অনুবাদ করা। যেমন আমরা বাংলা থেকে ইংরেজি থেকে বাংলার তর্জমা করি, বা আরবি থেকে বাংলা তর্জমা করি। তর্জমা অর্থ অনুবাদ করা, সহজে বোঝার জন্য। ঠিক আছে, তর্জমা অর্থ অনুবাদ। তর্জমা অর্থ অনুবাদ। এবার অস্তমান, অস্তমান অর্থ ডুবে যাচ্ছে এমন। অস্তমান সূর্য, যেমন অস্তমান সূর্য, এটা যখন ডুবে যাচ্ছে, অস্তমান। অস্তমান শব্দের অর্থ ডুবে যাচ্ছে এমন। ঠিক আছে, ডুবে যাচ্ছে এমন। এরপর আছে অনিমেষ। অনিমেষ শব্দের অর্থ তোমরা একটু ভেবে দেখো। নিমেষ,
অনিমেষ শব্দের অর্থ অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকা। পলক পড়বে না, আমাদের চোখের তো বারবার আমরা পলক পড়ে, কিন্তু এমন হয় না অনেক কিছু দেখে চোখের পলকটাই যেন আমাদের আর পড়ছে না, অপলক দৃষ্টিতে আমরা তাকিয়ে থাকি। ঠিক আছে, এই অপলকের আর একটাই প্রতিশব্দ অনিমেষ। ঠিক আছে, তোমরা প্রতিশব্দগুলো পড়বে, তাহলে তোমাদের শব্দ ভাণ্ডার আরো সমৃদ্ধ হবে। কারণ বাংলা ব্যাকরণে প্রতিশব্দ অনেক, এই প্রতিশব্দগুলো তোমাদের জানা দরকার। প্রতিশব্দগুলো যদি তোমরা সঠিকভাবে না জানো, তাহলে তোমাদের কাছে বাংলা ভাষাটাই খুব দুর্বোধ্য হবে। কারণ বাংলা সাহিত্য খুবই ভালো লাগার একটা সাহিত্য, এর ভিতরে একটা ভীষণ রস আছে, রসবোধ আছে। তো তোমাদের সেটা অনুসন্ধান করতে হবে। এই প্রতিশব্দগুলো সেটা একটা বিষয়, তোমরা আরো সমৃদ্ধ হবে। বাংলা অভিধান করবে, দেখবে কত প্রতিশব্দ, একটা শব্দের একই অর্থে আরো অনেকগুলো শব্দ তোমরা পাবে। যাই হোক, অনিমেষ শব্দের অর্থ আমরা পেলাম। এবার ছায়ালো, ছায়া যোগ আলো, তার মানে আলো ছায়া, এটা আমরা বুঝতে পারলাম। ছায়ালোক শব্দের অর্থ আলো এবং ছায়া। ঠিক আছে, এবার হলো বিজন মহত্ব। বিজন অর্থ কি? নির্জন, ভীষণভাবে নিস্তব্ধতা, বিজন। আচ্ছা, বিজন মহত্ব হচ্ছে, বিজন জনশূন্য, মহত্ব হচ্ছে অবদান। বিজন হচ্ছে জনশূন্য আর মহত্ব হচ্ছে অবদান। বিজন হচ্ছে জনশূন্য আর মহত্ব হচ্ছে অবদান। আচ্ছা, তাহলে বিজন মহত্বের অর্থ জনশূন্য, অবদান। জনশূন্য একটা অবস্থা, বিজন মহত্বের অর্থ কোলাহল মুক্ত একটা অবস্থা। যাই হোক, এই পর্যন্ত আমাদের পাঠ আজ থাকবে। আমরা পরের ক্লাসে এই বিষয় নিয়ে আলোচনা করব। শুভাগল্পে তোমরা তোমাদের দেখা, তোমাদের জানা এই ধরনের, সে দৃষ্টি প্রতিবন্ধী হোক, শ্রবণ প্রতিবন্ধী হোক, আর বাক প্রতিবন্ধী হোক বা শারীরিক প্রতিবন্ধী হোক, সেরকম মানুষের প্রতি আমাদের কি ধরনের আচরণ হওয়া উচিত, সেটা তোমরা 10টি বাক্যে লিখে নাও। আমি লিখছি। শারীরিকভাবে, শারীরিক ও মানসিকভাবে অক্ষম ব্যক্তিদের উপর তোমার আচরণ কেমন হবে? দশটি বাক্য। এটাই তোমাদের বাড়ির কাজ। প্রিয় শিক্ষার্থী, আশা করছি কিছু তোমাদের সহযোগিতা হবে আমার এই পাঠে বা আমার এই পর্যালোচনা বা এই পাঠ সহায়তায়। তোমরা বাড়ির কাজটা নিশ্চয়ই করবে, বাড়িতে বসে এই বিষয়ে চিন্তা করবে এবং তোমাদের মতো করে 10টি বাক্য লিখবে। পরবর্তী ক্লাসে আমরা সে বিষয়ে আলোচনা করব এবং এই শুভাগল্পটি আমি শেষ করব 2টি ক্লাসের মাধ্যমে। আজ নিলাম আর পরবর্তী ক্লাসে আমরা শেষ করব। তো দেখা হবে পরের ক্লাসে তোমাদের সাথে। ততদিনে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা। নতুন বছর তোমাদের খুব ভালো কাটুক। নতুন
ভাবনায় যেন আমরা সামনে এগিয়ে যেতে পারি, এটাই আমার প্রত্যাশা। ভালো থেকো সকলে। ধন্যবাদ তোমাদের জন্য। তোমরা নিরাপদে থাকবে, সুস্থভাবে থাকবে, ভালো থাকবে।